বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পারভিন এফ চৌধুরী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন ইতিপূর্বে, এর মধ্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া দু মাধ্যমে তিনি কাজ করেছেন বহু বছর ধরে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। পারভিন এফ চৌধুরী, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়। সেই জন্যে প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই যে সামনে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের ফোকাস এবং বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছে তাদেরও ফোকাস এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এই মুহূর্তে বাংলাদেশে ইউএস প্রি ইলেকশন মনিটরিং টিম ভিজিট করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করছেন। এর মধ্যে আপনিও প্রফেসর কলিমুল্লাহ একটি মিটিংয়ে ছিলেন এবং স্টেট সেক্রেটারি সুইডেনের তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে মিটিং করেও বলেছেন যে ফ্রি ফেয়ার ইলেকশন তারা চান। তারপরে আমরা অস্ট্রেলিয়ান সিনেটরদের একটি 15 জনের একটা স্টেটমেন্ট দেখলাম যেখানে তারা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন এবং 15 জন অস্ট্রেলিয়ান এমপি স্যাংশনের কথা বলেছেন বাংলাদেশকে। আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই যে এই যে প্রি ইলেকশন মনিটরিং টিম টিমটা ঘুরে গেল এবং টিম তো তারা জানিয়ে দিয়েছে যে তারা আসলে ইলেকশন মনিটর করছেন এবং সেরকম পরিবেশও তারা মনে করছেন না যে মনিটর করবার মতো একটা ইলেকশন হবে বাংলাদেশে। এবং আপনার কি ধারণা ইউএস যে টিম তার সঙ্গে আলোচনা করে কী ধরনের বার্তা আসলে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আসতে পারে? এবং আমরা তাদেরকে দেখছি যে বোথ দ্য আইলস দুপক্ষের সঙ্গে কথা বলছেন। ধন্যবাদ। দেখুন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যৌথভাবে যে বাইপার্টিজান প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন হিসেবে এসে হাজির হয়েছে ঢাকায় 7 তারিখ সন্ধ্যায়, তারা 13 তারিখ চলে যাবার কথা এবং সকল মেজর স্টেক হোল্ডার তাদের সঙ্গে তারা কথা বলেছেন। আমাদের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের এই দুই পক্ষের সঙ্গে অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ পার্টনার্স প্রায় 2 যুগের মতো কাজ করার অভিজ্ঞতা দেশে এবং বিদেশে। তাদের সঙ্গে মিলে আমি এবং আমাদের জানিপপের পর্যবেক্ষকরা ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমর লেস্টে, যেটা ইস্তিমোর নামে পরিচিত ছিল, স্পেশালি অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়ন অফ চায়না, হংকং, তারপর ইজিপ্ট, নাইজেরিয়া, তারপর তাদের আমন্ত্রণে লেবানন এবং জামাইকাতে আপনার শরিক হওয়ার সুযোগ হয়েছে। এবং এই ধরনের একটি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জো ক্লার্কের নেতৃত্বে এনডিআইর হয়ে আমি নাইজেরিয়াতে একই ধরনের কাজ করেছি। তো আমার যে পূর্ব অভিজ্ঞতা সেগুলো তাদের সঙ্গে শেয়ার করেছি, রেমিনিসেন্স সেটা তো আছেই। তার পাশাপাশি তাদের মেথোডোলজিটা বুঝবার চেষ্টা করেছি যে নাইজেরিয়াতে যে প্রক্রিয়া আমরা কাজ করেছি একই রকম না ভিন্নতা আছে এখানে। এবং সেই সঙ্গে যেটা বোঝা গেল সেটা হচ্ছে নির্বাচন পূর্ব যে অধ্যায়টা, তফসিল ঘোষণা পূর্ব যে অধ্যায়, সেটি তারা গভীর মনোযোগের সঙ্গে অনুধাবনের চেষ্টা করছেন। এবং তাদের ট্যাক্স পেয়ারের মানি কিন্তু খুব মহার্ঘ, প্রতিটি আপনার সেন্ট এটার একটা হিসাব আছে। মহামান্য রাষ্ট্রপতি জো বাইডেনও ইচ্ছা করলে 1 সেন্ট অতিরিক্ত খরচ করার অধিকার রাখেন না। তো সেই রকম বেসিক্যালি তো ট্যাক্স পেয়ারের মানি, যদিও তারা বেসরকারিভাবে কাজ করেন দুটো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির সঙ্গে ডিলডালাভাবে যুক্ত থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, কংগ্রেশনাল যে অ্যাপ্রুভাল নিয়ে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি যে ফান্ড, এই ফান্ডগুলো তারা অ্যাক্সেস করে থাকেন। ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্যাক্স পেয়ারের মানি এবং সেটি ফজুল খরচ করা বা ওয়েদার ইজ ওয়ার্থ স্পেন্ডিং, সে বিষয়টা কিন্তু তাদের ব্যাক অফ দ্য মাইন্ড মনে রাখতে হয়। তো ফলে তারা নির্বাচন পূর্ব এই যে পরিস্থিতি পরিবেশ সেগুলো অনুধাবন করে ফিরে গিয়ে তারা যে প্রতিবেদন প্রণয়ন করবেন সেখানে সুপারিশ থাকবে এবং তার উপর ভিত্তি করে মার্কিন প্রশাসন সিদ্ধান্ত আমাদের অবহিত করবেন পাবলিকলি যে ওয়েদার দে আর গোয়িং টু ইনভেস্ট দেয়ার ট্যাক্স পেয়ার্স মানি ইন ইলেকশন মনিটরিং এফোর্ট অর নট। এমনিতে যাদের সঙ্গে তারা কথা বলছেন বা দেখা করছেন যে কম্বিনেশন, আমি নিউজ পেপারে দেখলাম, দো আই ওয়াজ ইনভাইটেড বাট আমি আসলে সময় হয়নি তাদের সঙ্গে কথা বলার। আপনাকে মনে হয় যে সেখান থেকে তারা রিয়েল পিকচারটা পাচ্ছেন বলে মনে হয় আপনার কাছে মনে হয়েছে? দেখুন, তাদের কাছে যে নিক্তি আছে
সেটা একেবারে দীর্ঘদিনের, সে 80-র দশক থেকে তারা কাজ করছেন, বাইপার্টিজান বেসিসে ইস্ট ইউরোপে বহুদিন কাজ করেছেন তারা, তো ফলে তাদের নজর এড়াবে না, মানে শাক দিয়ে মাছ ঢাকার কোনো, মানে আপনি যাই বলি না কেন তাদের ডিসিশন বা তাদের অবজারভেশন তারা তাদের মতো করে করবে। মিস পারভীন চৌধুরী, আপনার কাছ থেকে কিছু বুঝতে চাই যে বাংলাদেশে এখন প্রধান বিতর্ক, অনেক রকমের সমস্যা আমাদের আছে, নির্বাচনটি কি হবে, কিভাবে হবে, এবং এটি নিয়ে বিতর্ক আছে, এবং বিশ্ব পরিস্থিতি অনেকে হয়তো মনেও করতে পারেন যে ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ফোকাস চেঞ্জ করে দিচ্ছে কিনা। বাট ইউএস স্টেট ডিপার্টমেন্ট মানে কন্টিনিউয়াসলি তারা বলছে যে তারা বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায় এবং সেটাকে সাপোর্ট করতেও চায়। ইউএস অ্যাম্বাসেডার পিটার হাস 2-3 দিন আগেই সিজিএসের একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, এটি কনফারেন্সে, সেখানে তিনিও বলছে যে বাংলাদেশকে ডিসাইড করতে হবে সে আসলে অগণতান্ত্রিক বা গণতান্ত্রিক পথে হাঁটবে বা তাদের সঙ্গে থাকবে, না গণতান্ত্রিক পথে হাঁটবে। সহজ কথা পরিষ্কার করে বললে। সো আপনি আসলে সিনারিওটা এখন এই মুহূর্তে যদি আপনাকে আমি একটু অ্যানালাইসিস করতে বলি, নির্বাচন কেন্দ্রিক আপনি কীভাবে করবেন? এরপরে অবশ্য আপনার কাছ থেকে একটু পেছনের কথা শোনার ইচ্ছে আছে, আমি আল কাম টু দ্যাট পয়েন্ট। থ্যাংক ইউ জিলুর ভাই। সিনারিওটা যদি আমরা দেখি, সিনারিও ইজ মানে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে মানে কোনো পার্টি কোনো রকমের কম্প্রোমাইজিংয়ে নাই, এবং যেটা থেকে মনে হচ্ছে জানি আমরা একটা ফিজিক্যাল যুদ্ধে না গেলেও ইটস লাইক অ্যান মেন্টাল একটা যুদ্ধের মধ্যে আমরা আছি, একটা মানসিক অশান্তির মধ্যে আছি। যেমন আমি তো মনে করি বাংলাদেশের সব মানুষই জাস্ট অনলি ওয়ান কোয়েশ্চেন, একটা আনসার, যে আমাদের নেক্সট কি হবে, কালকে কি হতে যাচ্ছে, তো আমাদের ইলেকশনটা আমরা কিভাবে কন্ডাক্ট করতে পারবো, সত্যি কি একটা ভালো ইলেকশন হবে নাকি। এটা সব মানুষ চায় যে আমাদের একটা কি বলে গণতন্ত্রের মতো, যেরকম পিপল শুড হ্যাভ ফ্রিডম টু কাস্ট দেয়ার ভোট। আমরা আমাদের ভোটিং রাইটটা চাই, যে রাইটটা কিন্তু আমরা গত কয়েক বছর থেকে পাচ্ছি না। আর আমি যদি সত্যি কথা বলতে চাই, আমি তো কাজ শুরু করেছিলাম সাংবাদিকতা 91 সাল থেকে, তো করে গেছি, কিন্তু আমি আফটার দ্য রিগড ইলেকশন অফ মাগুরা, তারপরে কিন্তু একটা দাবি উঠেছিল নিউট্রাল নন পার্টিসান কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং আমার যতদূর ধারণা যে ওই সময়কার আন্দোলন সংগ্রাম, নেগোসিয়েশনস, বিহাইন্ড দ্য সিন কি আপনার অনেক স্টোরি আপনার জানা, যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য আপনি স্টোরি করেছি। কারণ আমি যখন ওই ইলেকশনটা 1993 থেকে সোফার আই রিমেম্বার যে আপনি তখন নেতৃদ্বয়েরও ইন্টারভিউ করেছেন, তাদের সঙ্গে বহু ইন্টারাকশন করেছেন, অনেক ইন্টারাকশন হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এবং আমি কথাটা শুরু করি এইভাবে, যখন ওনারা একটা রিড ইলেকশন করলেন বিএনপি মাগুরাতে, তারপর থেকে একটা দাবি উঠলো। তো দাবিটা উঠার পরে, যদিও এটা জামাতে ইসলামী এটা দাবি করে যে এটা নাকি উনাদের কনসেপ্ট, নন পার্টিসান নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, কারণ তখন মৌলানা নিজামী সাহেব ছিলেন এবং উনি কিন্তু তখন আওয়ামী লীগের ওয়ান অফ দি পলিটিক্যাল অ্যালায়েন্স পার্টি ছিল কিন্তু জামাতে ইসলামী। এবং আমি যখনই স্টোরিগুলো কভার করতাম, স্পেশালি আমি তো শুরু করেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন নিউজ, যেটা কিনা আমেরিকান টেলিভিশন এজেন্সি। তো যেহেতু দ্যাট ওয়াজ অ্যান এজেন্সি, তো আমরা স্টোরিটা কভার করে আমরা যখন পাঠাতাম, তখন এটা অল ব্রডকাস্টার, আই মিন ইউরোপিয়ান ব্রডকাস্টার, নর্থ আমেরিকান ব্রডকাস্টার, অলসো দি এশিয়ান ব্রডকাস্টার, তারা কিন্তু এটা কিনে নিত। দুইটাই তখন এজেন্সি ছিল, একটা ছিল WTN আর আরেকটা রয়টার, যেটা এখনও আছে। কিন্তু WTN পরে মার্জ হলো এপির সাথে 1998-এ, তারপরে ওরা নতুন নাম নিল APTN। আচ্ছা, তো আমার এখনও মনে আছে, ইফ আই ওয়ান্ট টু রিকালেক্ট, কারণ তখনকার বিরোধী দলীয় নেতা আমাদের এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারা অনেক হরতাল করেছিলেন, এবং ওই হরতালের মধ্যে অ্যাটলিস্ট আমি 80টা হরতাল কভার করেছি, অ্যাটলিস্ট 80 হরতাল। এবং এই হরতালের মধ্যে শুরু হয়েছে 12 ঘন্টা হরতাল, তারপরে দেন ইট কন্টিনিউ টিল 24 আওয়ার্স, 36 আওয়ার্স, 72 আওয়ার্স, এরকম করে আপ টু 72 আওয়ার্স পর্যন্ত হরতাল আমি কভার করেছি। আর শুধু হরতাল ছিল না, ওনাদের ছিল রোড অ্যান্ড রেলওয়ে ব্লকেজ, ওনাদের তারপরে অনেক ছিল বান্ধ, তারপরে লং মার্চ, অনেক কিছু ছিল। আমি কিন্তু তখন ওনাদের সাথে ইটস লাইক আমিও বোধহয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম, আমার ক্যামেরাম্যান, হ্যাঁ, তো আমরা কাজ করতাম। তো
সত্যি কথা বলতে এমবেডেড জার্নালিস্টের মতো, এমবেডেড জার্নালিস্ট একেবারে ওনাদের সাথেই ছিলাম আমি। মানে ইউজুয়ালি তাই হয়তো সারা পৃথিবী জুড়ে তাই সাংবাদিকরা কাজ এবং আমার সাথে ক্যামেরা ক্রু, আমি ওনাদের সাথে যে কত জায়গায় গিয়েছি এটার কোনো হিসাব নাই। এবং তখনকার কিন্তু ওনাদের একটাই পজিশন ছিল যে ওনারা একটা নন পার্টিসান নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট চান টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং তখন থেকে ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওইগুলো কিন্তু রেকর্ডেড, দিস অল আর রেকর্ডেড। এটা এনডিটিভির আর্কাইভেও আছে এবং WTN এর APTN এর লন্ডনের আর্কাইভে আছে, আমার স্টোরিগুলো আছে, দিস অল আর রেকর্ডেড। এবং আমাদের তখনকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অ্যাটলিস্ট আমার তখনকার দিদেন অপোজিশন অ্যাট দ্য মুভমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, ওনার সাথে আমার কতবার ইন্টারভিউ হয়েছে আমি ঠিক আঙ্গুলে গুনেও বোধহয় শেষ করতে পারবো না, এতবার হয়েছে। হ্যাঁ, বড় বড় ইন্টারভিউ কয়েকটা হয়েছে, তবে ছোট ছোট সাউন্ড বাইটস যেটাকে আমরা বলি স্টোরির সাথে যে অ্যাকম্পানি, ওনার সাথে হয়েছে। এবং মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের সাথেও আমার হয়েছে। এবং একই স্টোরিতেই কিন্তু দুইজন আছেন, হ্যাঁ, এবং দুজনই চাচ্ছেন নিউট্রাল নন পার্টিসান কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা কিন্তু ওনাদের দাবি ছিল। তখনকার মধ্যে অনেকে তখন বলতো যে আমরা, আমাদের সরকারের লোকরা বলতো তখন, আমরা তো কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবো না। তখন আবার অপোজিশন বলতো কনস্টিটিউশন তো ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল, সো ইফ ইট ইজ নিডেড ফর ওয়েলফেয়ার অফ দি পিপল তাহলে কেন চেঞ্জ করতে পারবো না? তাহলে তো মানুষের সুবিধার জন্য তো কনস্টিটিউশনও চেঞ্জ করা যায়। তো যেমন আমি অনেক এক্সপার্টদের মানে ইন্টারভিউ করেছি, অনলি কনসেপ্টটা নন পার্টিসান নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট। তো এর মধ্যে আমি যাদের নাম আমি এখন রিকালেক্ট করতে পারি, যেমন প্রয়াত ডক্টর জাহির, কনস্টিটিউশনাল এক্সপার্ট, ওনার সাথে অ্যাটলিস্ট আমার 5টা থেকে 6টা স্টোরি হয়েছে। এবং উনি প্রত্যেকটা এই সাবজেক্টের উপরে উনি কিন্তু স্পেসিফিক্যালি এবং ক্যাটাগরিক্যালি বলেছেন যে একটা নন পার্টিসান নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট মাধ্যমে যদি আমরা ইলেকশন না করি তাহলে ইলেকশনটা রিগড হবে এবং ইলেকশনটা কোনো সময় একটা ফেয়ার রেজাল্ট নিয়ে আসতে পারবে না। অন্যভাবে বললে যে ইলেকশনটা আসলে কনস্টিটিউশনের যে চাহিদা সেটাও পূরণ করবে না, বলা যেতে পারে সেটা। হ্যাঁ, সেটাও বলতে পারেন আপনারা। কারণ প্রত্যক্ষ ভোটের মধ্যে যেমন উনি কিন্তু কয়েকবার বলেছেন ডক্টর জাহির। তারপর আমি বলি যেমন প্রয়াত আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, উনি বলে গেছেন, এগুলো রেকর্ডের কথা বলছি আমি। তারপর আমি যদি বলি যেমন নাসিম সাহেব ছিলেন, উনিও বলেছেন, ওনার সাথে আমার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে নাম করা যে আমাদের ব্যারিস্টার ছিলেন, ব্যারিস্টার আহমেদ, উনি বলেছেন। তারপরে আমার সাথে ইন্টারভিউ হয়েছে ওনার ওয়াইফ ন্যাশনাল প্রফেসর সুফিয়া আহমেদ, হ্যাঁ, উনি বলে গেছেন। এবং এটা রেকর্ডেড আছে, লন্ডনের আর্কাইভে খুঁজলেই আপনারা পাবেন। এবং আমার ইন্টারভিউ করা এগুলো সব আছে। এবং ওনারা সব, আর ইন দি মিন টাইম জামাতে ইসলামের লোকরাও কিন্তু ঠিক ওনাদের মতো ওনারাও চাচ্ছিলেন যে কনস্টিটিউশন পরিবর্তন হবে। বিকজ এটা পরিবর্তন কেন হবে? বিকজ এটা তো মানুষের কল্যাণের জন্য হবে, আমাদের ডেমোক্রেসির জন্য হবে, মানুষ যাতে ভোট দিতে পারে আর প্রপার একটা রেজাল্ট যাতে এটার আউটকাম হয় সেই জন্য হবে। তো সেই জন্য জামাতে ইসলামের মধ্যে আমার বেশিরভাগই ইন্টারভিউ মৌলানা নিজামীর সাথে হয়েছিল। আমি রিকালেক্ট করতে পারি না মুজাহিদুল ইসলাম সাহেবের সাথে আমার কোনো এই ব্যাপারে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, এই গেল একটা। যখনই আমরা আবার তখন তো আবার সরকারে ছিলেন বিএনপি, তখন বিএনপির যে কয়জন 2-1 মন্ত্রীর সাথে যে আমার ইন্টারভিউ হয় নাই, নিশ্চয়ই হয়েছে, কিন্তু ওনারা তখন আমাকে দোহাই দিতেন যে শাসনতন্ত্র কোনো অবস্থায় চেঞ্জ করা যাবে না, নো ওয়ে কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জড। তখন আমরা অনেক প্রশ্ন রাখতাম ওনাদেরকে যে মানুষের কল্যাণের জন্য তো শাসনতন্ত্র কেন, সব জিনিসই তো কাটছাট করা যায়, নিয়ে আসা যায়, যেটা থেকে ভালো রেজাল্ট মানুষ পেতে পারে। তো এরকম হয়েছে। তারপরে ইন এডিশন আমি যখন শুরু করলাম এনএইচকের সাথে কাজ করাটা 1992 থেকে, তারপরে সব থেকে বড় যেটা করলো এনডিটিভি played a very great role on the concept of neutral caretaker government, NDTV, ইন্ডিয়ান, হ্যাঁ, যেটা তখন এনডিটিভিটা ইটস ভেরি নিউ। এবং প্রণয় রয় উনি জানতেন, কিন্তু প্রণয় রয় বা এনডিটিভি আমাকে ডাইরেক্টলি হায়ার করে নাই। দে সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দি আমেরিকানস, WTN এর সাথে। এবং WTN তখন আমাকে দিয়ে এই 4 বছর কন্টিনিউয়াসলি খালি এটার উপরেই আমি কাজ করেছি। পলিটিশিয়ান বলেন, এক্সপার্টস বলেন, এনভায়রনমেন্টাল গ্রুপ বলেন, তারপরে ওই যে কী বলে যে আরেকটা গ্রুপ যারা কিনা ওই যে
এনজিওস, মোস্ট অফ দি এনজিওস, হ্যাঁ, সবাই কিন্তু তখন সবাই ডিমান্ড ছিল এটা, নিউট্রাল নন পার্টিসান কেয়ারটেকার গভর্নমেন্ট। এনডিটিভির জন্য আই স্টার্টেড ওয়ার্কিং সিন্স 1993 and the day I stopped, the Sheikh Hasina takes oath on 23rd of June 1996. That was my last story for NDTV, and still I remember I had a small brief interview on that day, the Prime Minister, এবং ওই interview was telecast by NDTV, CNN, BBC, most of the broadcasters. So এই কনসেপ্টটা তো তখন অ্যাকসেপ্ট তো আন্দোলন করেও যেভাবে হয়েছে, ওনারা আন্দোলন করেছেন, সেই দিক থেকে আমি বলবো মিডিয়া সাপোর্ট ছাড়া তো কিছু হয় নাই, কন্টিনিউয়াসলি মিডিয়া সাপোর্ট করেছে। হ্যাঁ, আপনি কি এটা মনে করতে পারেন কি না যে যদিও আমরা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি যে প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তখনকার বিরোধী দলের নেত্রী, তিনি কথা বলেছেন যে আমরা আজীবনের জন্য সব সময় জন্য তত্ত্বাবধায়ক চাই। আপনি যখন ইন্টারঅ্যাকশন করেছেন বা ইন্টারভিউ করেছেন, এটা আমার সাথেও করেছেন, এবং আমি যতটুকু জানি এপিটিএন এর আর্কাইভে এটা রাখা আছে। এটা আমি একদম ইয়ে করে অথেন্টিকেটেড বলতে পারবো না, কিন্তু আমার সাথে উনি বলেছেন 3-4 বার এপিটিএন এর জন্য আমি যখন করেছি এটা উনি আমার সাথেও বলেছেন, এবং এনডিটিভির জন্য করেছি তখনও বলেছেন। এনডিটিভির জন্য তো ইভেন স্টিল আই রিমেম্বার দ্য পলিটিক্স অফ ডাইনেস্টি, ওয়েন বেগম রওশন এরশাদ পলিটিক্সে আসলেন, সাথে সাথে এনডিটিভির থেকে আমি একটা ইয়ে পেলাম, অ্যাসাইনমেন্ট পেলাম, বেগম রওশন এরশাদের উপরে একটা স্টোরি করো। তো বাট থ্রু WTN অ্যাসাইনমেন্টটা আসতো কিন্তু আমার হংকং থেকে, ওরা ওদেরকে দিত, ওরা তো ইটস লাইক এ টুইস্টেড ওয়ে, একটু ঘুরে আসতো। হ্যাঁ, তখন আমার এখনও মনে হয় বেগম রওশন এরশাদ উনি কেন পলিটিক্স করতে চান, কেন আসলেন, তখন তারা ওইটাকে ডাইনেস্টি অফ পলিটিক্স ইন বাংলাদেশ নামে একটা লিড নিউজ করেছিল। হ্যাঁ, সো বোঝাই গেছে যে ক্ষমতায় থাকলে সুরটা একরকম, ক্ষমতার বাইরে থাকলে সুরটা একরকম। কিন্তু প্রফেসর কলিমুল্লাহ, এখন আমি আপনার কাছ থেকে বুঝতে চাই আসলে বাস্তবতা কি বলছে। আমরা প্রতিদিন রাজনীতিবিদদের কথা শুনছি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য, উত্তপ্ত বক্তব্য শুনছি, বিএনপি জেনারেল সেক্রেটারি মহাসচিবের বক্তব্য শুনছি, সেখানে উত্তাপ আছে। আসলে কি মনে হয়, মানে কোন পথে? এবং আমাদের পশ্চিমা গোষ্ঠী যারা গণতন্ত্রের কথা বলছে, তাদের নানা তৎপরতা, নানা বক্তব্য সবসময় শুনছি। চীনা রাষ্ট্রদূতের বক্তব্য শুনলাম সর্বশেষও, তিনি যেটি বললেন যে এগুলোকে এক ধরনের হস্তক্ষেপ, এবং চীন কখনোই এটি করে না বলে তিনি তার বক্তব্য বলছেন। যে আপনার কাছে আপনি দেখতে পান আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলো? দেখুন, যারা আরো স্পেসিফিক বললে আপনি ইলেকশন দেখেন কিনা, ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন দেখেন কিনা, না হলে কি হবে, সবটা একটু বুঝতে চাই। দেখুন, যারা হেলথ অফ অ্যাফেয়ার্সে আছেন তাদের অবশ্যই রেসপন্সিবল এবং রেসপন্সিবলি কথা বলতে হবে, বিহেভ করতে হবে। তা না হলে সর্বশেষ যেমন ধরুন আমাদের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, মানে সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি ঝট করে বলে ফেললেন কোট আনকোট যে তার যে কাউন্টার পার্ট রাজনীতিতে মির্জা ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবেন। সদ্য নতুন প্রাপ্ত রাশিয়ান ফেডারেশন থেকে যা পাওয়া গেছে, রাশিয়ান ফেডারেশন থেকে যা পাওয়া গেছে রিসিভ করেছেন আমাদের অথরিটি, এবং ধরেই নেওয়া হয়েছে যে আমরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন যে ট্রিটি আমরা স্বাক্ষর করছি, ওয়ান অফ দ্য সিগনেটারিজ, যেটা পাকিস্তান এবং ভারত আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র স্বাক্ষর করেনি, আমরা করেছি, এবং উই টেক প্রাইড ফর দ্যাট। এবং সেই কারণেই কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি আমাদেরকে অ্যালাউ করেছে অ্যাজ এ মেম্বার কান্ট্রি অফ দ্যাট ট্রিটি যে আমরা শান্তিপূর্ণ কাজে এই নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করব। এবং অ্যাকর্ডিংলি রাশিয়ান ফেডারেশনের কাছ থেকে আমরা লজিস্টিক্স রিসিভও করেছি। বেশি দিন হয়নি, মাত্র এসছে। এখনই আমরা মানে নাবালকের মতো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বলে ফেললাম এরকম একটা কথা। এখন এটা কিন্তু কানেক্টিভিটির জগৎ। ইউরোপে আমার জানা মতো একটা অর্গানিক গ্রুপ কাজ করছে এই বিষয়গুলো নিয়ে। তারা ইতিমধ্যে ওনার যে গণমাধ্যমে বক্তব্য এসছে সেই ক্লিপিংগুলো সহ আপনার সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছে, এবং ইতিমধ্যে নালিশ হাজির করেছে আপনার ডেপুটি ডিরেক্টর জেনারেল, যিনি নিউক্লিয়ার সেফটি নিয়ে কাজ করেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি,
তিনি ফ্রান্সে অনেকদিন কাজ করেছেন, লিন্ডি এভরার্ড, তার বরাবরে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং এটি মানে ভিন্ন মাত্রায় কিন্তু চলে গেছে। আপনি ইরাকের কথা চিন্তা করেন, তারা ইররেসপন্সিবল বিহেভ করায় ইসরায়েলের মতো দেশ থেকে উড়ে এসে তাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নজিরগুলো কিন্তু আছে। ইন দিস ওয়ার্ল্ড ইউ জাস্ট সিম্পলি ক্যান্ট বি ইররেসপন্সিবল। কিম মহোদয় তিনি তো নানান রকম এক্সপেরিমেন্ট করে চলেছেন উত্তর কোরিয়ায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান যুগপতভাবে যখন 98-এ এই এক্সপেরিমেন্ট চালালো, তখন আমাদের সহভাগী দেশ ডেনমার্কের যারা আপনার আইন পরিষদের সদস্য, তারা সিদ্ধান্ত নিলেন যেই দেশগুলো এই লাক্সারি অ্যাফোর্ড করতে পারে, দে ডোন্ট ডিজার্ভ এইড। ফলে তারা সিদ্ধান্ত নিলেন ভারত এবং পাকিস্তানকে যে এইডটা দিতেন সেটা পুরোটাই থার্ড কান্ট্রি বাংলাদেশকে আপনার ডাইভার্ট করে দেবেন। এখানে এটা করার পরে তাদের এইড ভলিউম বাংলাদেশে বেড়ে গেল 208 গুণ। বাধ্য হয়ে তাদের যে দূতাবাস তারা সহভাগিতার সঙ্গে মেনটেন করতেন, সেটি 1 তলা থেকে 3 তলা করতে হয়েছে। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিস আলাদা ইউনিট খুলতে হয়েছে। তার মধ্যে 100 কোটি টাকা তারা বরাদ্দ করেছিলেন হিউম্যান রাইটস এবং এই মিডিয়া সেক্টরে। আমি সেই বিষয়টা খুব ক্লোজলি প্রত্যক্ষ করেছি এবং অ্যাজ ওয়ান অফ দেয়ার ইনস্টিটিউশনাল এক্সপার্টস অন দেয়ার বিহাফ সেটি আমাদের মিডিয়া সেক্টর কিন্তু প্রযুক্ত করেছি। প্রায় 50 কোটি টাকা মতো টাকা ইনজেক্ট করার পরে বাকি টাকা অ্যাবজর্ভ করার ক্যাপাসিটি আমাদের তখনকার মিডিয়া সেক্টর ছিল না, সেটা আমরা আফ্রিকার দিকে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে ঘটনাগুলো, ছোট্ট ঘটনা থেকে কিন্তু স্পার্ক তৈরি হয়। এখন আমি নিশ্চিত যে আমাদের মাননীয় সেতুমন্ত্রী এটা যে এতদূর গড়াবে সেটা চিন্তা করে কথাটা বলেননি। ওনার কোট আনকোট তলে তলে যেভাবে বলেছিলেন, শব্দ ব্যবহার করেছিলেন, ওটা সেরকম। পরে তিনি সেটা ক্লারিফিকেশন দিয়েছেন যে হাস্যরসের প্রয়োজন আছে পলিটিক্স। এই প্রশ্নটা থাকলো আপনার কাছে যে তলে তলে আসলে কিছু হয়েছে কিনা, আপনি এটা শেষ করেন, সেই প্রশ্নটাও থাকলো আপনার কাছে। জি, এখন আপনার তিনি ধারাবাহিকভাবে যে বক্তব্যগুলো রেখে চলেছেন তার মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে এই দুটি ইস্যু, নিউক্লিয়ার মানে ইউরেনিয়াম ঢেলে দেওয়ার প্রসঙ্গটি, এবং সেই সঙ্গে আপনার তলে তলে সব সমাধান হয়ে গেছে এবং সমাধানটা করে দিয়েছে আবার দিল্লি। জি, এবং সবগুলো ডিম ওই বাক্সে রাখা আছে। এখন মজাটা হচ্ছে এই জেক সোলেভান প্রসঙ্গে আপনার 27 সেপ্টেম্বর তারিখে আমাদের যে আউটপোস্ট ওয়াশিংটন ডিসিতে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন শেখ হাসিনা হাজির ছিলেন। সেখানে নাজির ছিলেন এই জেক সোলেভান, এবং তার সঙ্গে যে আলোচনাটি হয়েছে কেলবি মহোদয় আবার সেটি ডিসক্লোজ করে দিয়েছেন। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু জানতো না বিষয়টা, এবং সেটাকে জড়িয়ে যে এবং ভাষ্যটা এরকম, কারণ এটি যে ডিসক্লোজ করা হয়েছে সেটি বোধহয় একটু আগে ভাগেই ডিসক্লোজ করা হয়েছে, মানে যখনই করা হয়েছে করবার কথা ছিল না। আমি যতদূর আমার সোর্স যেটা বলছে যে ডিসক্লোজ করা হয়েছে যে কাউন্টার পার্ট যেন অন্য কোনো ন্যারেশন না দাঁড় করায়, কোনো স্টোরি তৈরি না করে নিজেদের মতো করে, সেটা তার আগে মানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু সেরকম একটা এফোর্টই নিয়েছেন। এখন আপনার সিইং ইজ বিলিভিং, সেটা ছবি তো ওই সেলফির মতো আমাদের হাতে নেই। আর কি কথা হয়েছে সেটাও কিন্তু চ্যাথাম হাউস রুল মেনেই হয়েছে, বাইরে ডিসক্লোজড হওয়ার কথা না। এখন আমরা যে আমাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছি সেটা কতটা ডিপ্লোম্যাটিক নর্ম সম্মত হচ্ছে, এবং রাজনৈতিক ব্যবহার এ ধরনের কথাবার্তার সেটাও কিন্তু বিপজ্জনক। আপনার নর্মস, ইথোস, ভ্যালুজের বাইরে আপনি যখনই অপারেট করতে যাবেন তখন কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে পড়বেন আপনি। এবং সেই কারণেই পরবর্তীতে মন্ত্রী মহোদয়কে বলতে হয়েছে, মাননীয় মন্ত্রীকে, যে আমি রাজনৈতিক হাস্যরস এইরকম একটা বিবেচনায় বলেছি, আমাদের আপামর জনসাধারণ যেই ভাষা বোঝে সেই ভাষায় বলবার চেষ্টা করছে, এইভাবে জিনিসটাকে হালকা করবার চেষ্টা করেছেন। কিন্তু এই প্রবণতাটি বিপজ্জনক। আর নির্বাচন পূর্বকালে, বিশেষ করে তফসিল ঘোষণার আগে যদি পরিবেশ পরিস্থিতি এরকম উত্তপ্ত থাকে তো শেষ পর্যন্ত তো ব্রেক থ্রু ঘটবে না। ব্রেক থ্রু না ঘটলে যে পলিটিক্যাল ইম্পাসে বা রাজনৈতিক অচল অবস্থা বিরাজ করছে সেটা আমাদের একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের দিকে অগ্রসর করবে। এই ধরনের নির্বাচন, ত্রুটিপূর্ণ নির্বাচন যদি আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কন্ডাক্ট করি তাহলে আমাদের লেজিটিমেসি সংকট কাটবে না, সেটা ক্রমশ প্রসারিত এবং
আমি যে ওয়াইল্ড ইমাজিনেশনটা করেছি তার ভিত্তিতে আগেও বলেছি আপনার শোতে, সেটা হচ্ছে আমাদের মিত্র দেশগুলো, বিশেষ করে পাশ্চাত্য বিশ্বের, মুক্ত বিশ্বের, তারা হয়তো ডাউনগ্রেড করতে পারে, অ্যাম্বাসেডার রিকল করতে পারে, এবং একটা পর্যায়ে হয়তো কুটিয়ে নন রেসিডেন্ট মিশন চালু করতে পারে যে দিল্লি থেকে তারা অপারেট করবেন, এখান থেকে না, এবং তার উপরে হয়তো স্বীকৃতি প্রত্যাহার করার মতো বিষয়ে চলে যেতে পারে। মানে ওয়াইল্ড স্পেকুলেশন ওই পর্যন্ত টানা যেতে পারে ইলাস্টিকের মতো। তো সেই জন্যে এই বিষয়গুলোকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গোড়া থেকেই সেই ৭০-এর নির্বাচনের ফলাফল মানতে রাজি হয়নি পাকিস্তানি জুনতা, সেই কারণে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের জাস্টিফিকেশনটা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সিম্প্যাথি আমরা অর্জন করেছি। তার উপর ভিত্তি করে বাংলাদেশ মুক্ত বিশ্বের একটি সদস্য হিসেবে কিন্তু তার যাত্রা শুরু করেছে। টিল টু ডেট হয়তো আমরা অনুদার গণতান্ত্রিক একটা পরিবেশে আছি, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে আছি, আমরা কিন্তু কিমের দেশ নই। সো মিস পারভিনা চৌধুরী, এখন অনেকেই মনে করেন যে এক ধরনের সমঝোতা হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যদিও বাংলাদেশের ডায়ালগের আসলে কোনো ইতিবাচক ফলাফল আমরা এখন পর্যন্ত দেখি না। বাট এই ইস্যুতে যখন আন্দোলন আওয়ামী লীগ করছিল তখন আন্তর্জাতিক শক্তিগুলো বিভিন্ন পর্যায়ে, ইভেন 2007-8-এ এই চেষ্টাটা ছিল যে তারা নানা রকমের নেগোসিয়েশন করার একটা চেষ্টা দুই পক্ষের মধ্যে। হ্যাঁ, এবং আমি সেই প্রশ্নটাই আপনাকে করছি যে আপনি তো সেই সময় যেহেতু খুবই অ্যাক্টিভলি ছিলেন, এবং সেই ধরনের কোন স্টোরি থেকে কিছু নেগোসিয়েশন প্রক্রিয়াগুলো বা কি নেগোসিয়েশন, যেমন কবি আমি ভুলে গেছিলাম তখন আপনাকে বলতে, কবি এবং সেটা কি কিছুটা দেশের ভেতর থেকেও হয়েছে, বাইরের থেকেও হয়েছে? বাইরের থেকে হয়েছে এবং বাইরে যে আমাদের যে যারা কিনা ডেভেলপিং partner, they were very much interested to implement the non-partisan neutral case. They are very much interested. Otherwise, আমেরিকানরা এই ৭৩ দিন হরতাল কভার করে তারা সারা পৃথিবীতে সব ব্রডকাস্টারদেরকে তারা দিবে, তারা যদি ইন্টারেস্ট না হয় তারা কেন দিবে? এমনও দিন গেছে জিল্লুর ভাই, মনে করি আপনি জানেন এই সমস্ত বড় বড় নিউজ মিডিয়ার একটা ফান্ড থাকে, ফান্ড ফর সাউথ এশিয়া, ফান্ড ফর এশিয়া। এমনও হয়েছে অনেক দিন, যেমন দিল্লির স্টোরিটাকে তারা সরাই দিছে, পাকিস্তানের স্টোরি সরাইয়া বাংলাদেশ কভার করেছে, এবং তারা আমাকে কনভে করেছে যে তোমাকে এই দুইটা করতে হবে। কিন্তু দেখেন, কম্পেয়ার টু দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি কম্পেয়ারিং উইথ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তানের যে তখন যে ইসলামিক টেরোরিস্ট একটা ওয়ার্নিং ছিল, because they have given so much of importance to conduct a free and fair election. এটা তাদের একটা এজেন্ডা ছিল। আমাদের যত ডেভেলপিং পার্টনার ছিল, আপনি জাইকা বলেন, অর USAID বলেন, DFID বলেন, হোয়াটএভার ইজ, আই বিলিভ তাদের একটা মানে ভেরি কমন গোল ছিল যে বাংলাদেশে একটা নিউট্রাল ফেয়ার ইলেকশন হবে অ্যান্ড পিপল শুড পার্টিসিপেট ইন দ্যাট ইলেকশন। আমার এখনও মনে আছে কবি শামসুর রহমান সাহেব, ওনাকে আমি ইন্টারভিউ করতে গেছিলাম, ওনার বাসা তো শ্যামলী, হ্যাঁ, উনি আমাকে লাঞ্চও করিয়েছিলেন। একটা খুব সুন্দর একটা শাক, আমি মনে করতে পারতেছি না, আমি ওনার ওয়াইফের সাথে অনেকক্ষণ বসে কথা বলেছি। হ্যাঁ, তো উনি বলেছেন, দেখেন এই দেশে, উনি বলে, এগুলো তো রেকর্ডেড আছে, আমি যে কথাগুলো বলছি সবার রেকর্ডেড, কিন্তু আমি নিজের মন থেকে বলছি না। উনি বলেছেন এই দেশে অনেক বছর নিউট্রাল কেয়ারটেকার আন্ডারে ইলেকশন হতে হবে, তা না হলে ইলেকশন ফ্রি এবং ফেয়ার করব, আমি আবার ইলেকশন করব, এটা উনিও বিশ্বাস করতে চান না। যে উনি বলেছেন ওনার আন্ডারেও যদি ইলেকশন হয় আর উনি যদি পার্টিসিপেট করেন, উনি মনে করেন এটা নিউট্রাল হবে না, এটা উনার বলা। হ্যাঁ, এবং এগুলা উনি তো বলে গেছেন। তবে এই মোমেন্টে আপনি বলতেছেন সমঝোতা তো কোথাও না কোথাও হতে হবে। সমঝোতা যদি আমরা না করতে পারি, বাংলাদেশটা যে এত কষ্টের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে অর্জন হলো, but we are losing the grips in everything, in all respects. আমাদের কোথায় গ্রিপটা আছে আমাকে বলেন এট দ্য মোমেন্ট? আমি যদি চিন্তা করি, আমাদের ব্যাংকিং সেক্টরসগুলো দেখেন, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দেখেন, এবং ওই যে কতগুলো যে কি ফাইন্যান্সিং কোম্পানিগুলো দেখেন। সো আমরা কি লজ্জিত না? আমি তো লজ্জিত, বিকজ আমাদের যে ফাইন্যান্সিয়াল যে এত ডেটোরিয়েট করেছে কন্ডিশনগুলা, ওয়াই, কি কারণে? তো কারণগুলো কি বের করতে হবে না? এই কারণগুলো কি আমাদের জানতে হবে না? আমি তো 92 সালে বোধহয় আমাদের প্রথম ইলেকশনটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের আন্ডারে, ফেব্রুয়ারিতে। 91 সালে 27 ফেব্রুয়ারি। আচ্ছা, যাই হোক, আমি ওই ইলেকশনটা ডিরেক্টলি কভার করেছি, এবং আমি যেহেতু WTN এর সাথে কভার করতাম,
CNN আমাদের সাথে আমরা একসাথে জয়েন্টলি করেছি সো ফার এখন পর্যন্ত। আমি প্রত্যেকটা ন্যাশনাল ইলেকশন কভার করেছি এবং 14 সাল 18 সাল এগুলোও আমি কভার করেছি, মানে এগুলোও কভার করেছি। বাট these two elections were so much different than the other election. I have to say, 14 and 18. Yes, I have to speak up because ওই সময় যখন নিউট্রাল আন্ডারে যখন ইলেকশন হয়েছে, at least people casted their vote. ভোটে মানুষ আসতেছে, আমরাই তো ঢুকতে পারতেছি না। ওই যে তখন তো আবার ওই যে কাউন্টিং হতো ইয়েতে, ওই যে কি বলে হাতে গুনে গুনে, তো ওগুলো তো আমাদের কভার করতে হতো, আমরাই ঢুকতে পারতাম না মানুষের ঠেলায়, এত মানুষ। এই যে মানুষের যে ইটস লাইক অ্যান একটা রিভলিউশন, ভোটিং রিভলিউশন ছিল তখন। আই উইল সে রাদার এটা ভোটিং রিভলিউশন ছিল মানুষের। ইট ডাজন্ট ম্যাটার কে আওয়ামী লীগ করে কে বিএনপি করি। এখন আমরা যদি একটা কথা বলি, ওটাকে যদি কেউ মনে করে আমি বিএনপি করি, আবার বিএনপির পক্ষে যদি যাই সেটাকে বলি যে আওয়ামী লীগ করি, এগুলো চিন্তা করাটা একটু ইয়ে হয়ে যায়, মানে সঠিক না, এটা সঠিক না। বিএনপির সময় যেমন আমি যে এতগুলা কভার করেছি, এবং আমার মনে আছে 21শে অগস্টে যে গ্রেনেড অ্যাটাকটা, এই অ্যাটাকটা আমার জন্য, এই অ্যাসাইনমেন্টটা আমাকে এপিটিএন আমাকে ফোন করতেছে তো করতেছে, আর আমিও তো সাহস পাই না গিয়ে যে করব। তা আমার সাথে ক্যামেরাম্যান ছিলেন জানেসার ওসমান, ওসমান ভাইকে মনে হয় চিনেন, হ্যাঁ জানেসার ওসমান। আমি আর উনি গেলাম, তো উনি রাজি হলো। অনেক ক্যামেরাম্যান রিফিউজ করেছে কিন্তু তখন আমার সাথে যেতে শেখ হাসিনার বাড়িতে। তখন আমার বড় মেয়েটা মাত্র ফার্স্ট ইয়ার অনার্সে ভর্তি হয়েছিল। তো বলে, আম্মা তুমি শেখ হাসিনার বাসায় যাও, আমি ওনাকে একটু দেখবো, তুমি কি আমাকে একটু নিয়ে যাবা? আমি বলছি হ্যাঁ নিয়ে যাবে না কেন, মোস্ট ওয়েলকাম, তুমি আসো আমার সাথে। বাট আমার ঢুকতে অনেক কষ্ট হয়েছে, আমাকে অনেক জায়গায় আটকাইছে পুলিশ, এটা সেটা আটকে। বাট যত কিছুই করুক আমি তো ঢুকেছি, আমি ইন্টারভিউটা করেছি, এবং এপিটিএন জানতো যে সেই ইন্টারভিউটা ব্রডকাস্ট করা ঢাকা থেকে এটা ইম্পসিবল। তখন তারা একজন সাংবাদিককে পাঠিয়েছিল, যেহেতু আমেরিকান সাংবাদিক, মানে সাংবাদিক তো লেখা নাই তার পাসপোর্টে, বাট আমেরিকান সিটিজেন জানেন তো অন অ্যারাইভেল একটা ভিসা পায়, কিন্তু সেই ভিসা পেলেও পুলিশ কিন্তু পুলিশই হয়। তাকে এত জেরা করেছে, 3 ঘন্টার পরে সে টায়ার্ড হয়ে গেছে এয়ারপোর্টে। তারপরে সে আমার নাম আর আমার ঠিকানা পুলিশকে দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে ওনাকে ছেড়ে দিয়েছে, কোনো মিসবিহেভ করে নাই, পুলিশ ছেড়ে দিয়েছে ওনাকে। তো উনি করেছেন কি, ওনার বুকিং ছিল প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁতে, হ্যাঁ উনি ওখানে আর উঠেন নাই, মানে উনি ওনার কোনো বন্ধুর কোনো ডিপ্লোমেটের বাসায় উনি গিয়ে উঠেছেন। ওখান থেকে আমাকে, আমিও তো ওনাকে খুঁজছি, আমি জানি হি ইজ কামিং টু টেক দি টেপ তাই ফ্রম মি। তো উনি আমাকে ফোন করে বলছেন, দেখো তুমি আমাকে ফোন করবা না, আমার খুব কষ্ট হয়েছে টু ক্রস দি এয়ারপোর্ট, বাট আমি আসি, আমি তোমাকে ফোন করব, আমার কাছে আমি তোমাকে কোনো ফোন নাম্বার দিব না, বিকজ অফ মাই সেফটি, আই এম স্টেইং উইথ মাই ফ্রেন্ড। এখন সে যে কোথায় ছিল আমি এখনও জানি না। তখন কিন্তু আমি চ্যানেল আইয়ের কাছে ওই ক্যাসেটটা নিয়ে আসছিলাম, তখন চ্যানেলে আমাকে বলেছিল, আল্লাহ আপনি আমাদের আশেপাশেও আসবেন না, আপনি যদি আসেন আমাদের তো ইয়েই থাকবে না, চ্যানেল আই টিভি আমরা চালাইতে পারবো না। আর যখন আমি অ্যাপ্রোচ করলাম আমাদের ইয়েকে, এটিএন বাংলাকে, সাইফুল বাড়ি ভাই আমাকে খুব স্নেহ করতেন, উনি খুব সুন্দর করে বলেছেন পারভিন তুমি প্লিজ এসো না, আমি এখানে একটা কষ্ট করে চাকরি নিছি, আমি যদি এটা স্যাটেলাইট করার পারমিশন দিই তাহলে তো কষ্ট হবে। তো সামহাও সাংবাদিকই হয়। I satellited from one of the company. Either it could be Channel I or ATN Bangla, but কেউ জানে না কিন্তু, they don't know. আর আমরা তো 2টা কপি করেছিলাম, তখন আমাকে মনে আছে, তখন বোধহয় পিআইও সাহেব ছিলেন, কে মনিরুল ইসলাম সাহেব ছিলেন না, মনিরুল ইসলাম উনি ছিলেন। তো উনি রেসপেক্ট করে আমার বাসায় ফোন করে, উনি হ্যাঁ মনিরুল খন্দকার, উনি তখন পিআইও ছিলেন। তো উনি খুব রেসপেক্ট করে আমাকে বাসায় ফোন করে বলছেন, উনি আমাকে ভাবি ডাকতেন, বলতে ভাবি আপনার স্টোরিগুলো কিভাবে যায়? আমি বলছি আমার সব স্টোরি তো আপনার ওখান থেকে এনওসি না নিলে তো স্টোরি যায় না। আর তখন WTN এর একটা এগ্রিমেন্ট ছিল ব্রিটিশ এয়ারলাইন্সের সাথে, ফার্স্ট ক্লাস সার্ভিস। আমাদের ফার্স্ট ক্লাস সার্ভিস মানে 20 মিনিট আগেও যদি আমি জিনিসটা এয়ারপোর্টে পৌঁছাই, ওরা কিন্তু এটা নিয়ে নিবে, কিন্তু ইট হ্যাজ টু বি সাপোর্টেড বাই এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট বাই দি পিআইও। হ্যাঁ, তখন উনি সাথে সাথে এয়ারপোর্টটা ক্লোজ করে দিলেন। তো ওইটা আমার জন্য একটা ক্লোজ করে দিলেন, তা স্বাভাবিক, এটা এত ইম্পর্টেন্ট স্টোরি ছিল, গ্রেনেড অ্যাটাকের পরে শেখ হাসিনার ইন্টারভিউ। তো ওইটা তো আমাদের জন্য একটা বিরাট ইয়ে ছিল, মানে চ্যালেঞ্জ ছিল যে কেমনে আমরা এটা ব্রডকাস্ট করবো। বাট আমি স্যাটেলাইট করে ফেলেছি, কিন্তু উইদিন অ্যান আওয়ার। ওনারা কিন্তু বলতে চ্যানেল আইও জানে না, এটিএন বাংলাও জানে না সামহাও। এনিওয়ে, তো করার পরে কিন্তু আমি একটু ভয় পাইছিলাম। তারপরে আমাকে 2 মাস ওই সরকার তখন আমাকে
মানে সার্ভিলেন্সে রাখছিল আমাকে 2 মাস, নট মোর দেন 2 মাস বা 2 মাস। বাট আমার সাথে তারা কোনো কথা বলতো না, একটা মোটরসাইকেল আমাকে ফলো করতো, আমি যেখানে যেতাম আবার আমি আমি বাসায় আসতাম, ইটস লাইক তারাই আমাকে সিকিউরিটি দিচ্ছে। বাট 15-20 দিন যাওয়ার পরে সত্যি সত্যি ভয় পাইছি। আমার হাজব্যান্ড তো খুব ট্রাভেলিং হাজব্যান্ড ছিল, উনি মাসে 15 দিন বাইরে থাকেন। তার আমার তখন বড় মেয়েটা ফার্স্ট ইয়ারে, কিন্তু আমার এটা ও লেভেল দিবে, আর ছোটটা তো একদম ছোট, স্কুলেও যায় না। আচ্ছা, তো তখন আমি চিন্তা করতাম রাত্রে শুয়ে শুয়ে, আচ্ছা যদি কোনো গ্রেনেড আমার বাড়িতে মারে তা আমরা 3 জন তো উড়ে চলে, মানে সাসপিশিয়াস একটা ইয়ে থেকে তখন ভয় লাগতো। তো 2 মাস পর্যন্ত আমরা এই কষ্ট করেছি, কিন্তু যখনই কোনো ইন্টেলিজেন্স বা পুলিশ আমার সাথে কথা বলেছে উইথ প্রপার রেসপেক্ট, এবং আমি কোথাও কোনো ডিসরেসপেক্ট পাই নাই, অফকোর্স আই থিঙ্ক তখনকার পুলিশ অফিসার ওয়ার, দে ফলোড দেয়ার কোড অফ কন্ডাক্ট। আই হ্যাভ টু সে দ্যাট অ্যান্ড আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। সো প্রফেসর নাজমুল হাসান কুলিমান, আমি আবার আগের সঙ্গেই যাই। আপনি কিছু কিছু কথা বলছিলেন। স্ট্রেট যদি আমি প্রশ্ন করি, আপনি কি জানুয়ারিতে ইলেকশন দেখেন? ইয়েস অর নো? এখন পর্যন্ত না, দেখেন না। আপনি কি জানুয়ারির আগে আর কোনো প্রেশার দেখেন, যেই প্রেশার আসলে দেখুন সবাইকে আরো ভালো বিহেভ করতে সাহায্য করবে? আরো মানে আমি বলছি যে স্টেক হোল্ডার বা যুক্তরাষ্ট্রকে তো আমি আমার কয়েন হচ্ছে দে আর দ্য প্যাট্রিয়ার্ক অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, এবং তাদের ট্যাক্স পেয়ারের যে টাকা বা সেন্ট বা ডলারের ভ্যালু ফর মানি একটা বিষয় আছে। প্রায় 2-2.5 বছর ধরে তারা ফোকাসডভাবে বাংলাদেশ এবং নির্বাচন নিয়ে কিন্তু সময় ব্যয় করছেন, টাইম ইজ মানি, অর্থ ব্যয় করছেন, এবং এটা নিষ্ফল হবে এটা আমি মনে করি না। এখানে আরেকটা প্রশ্ন আছে যে কেউ তো হয়তো মনেই করবেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংকট নতুন করে দিল, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা অবস্থান নিয়ে নিয়েছে, সেখানে আপনি কি মনে করেন ফোকাস এখান থেকে সরে যাওয়ার? নো ওয়ে, না হলে সেটা কেন এটা হবে না? কারণ আপনার শোতে আমি আগেও অনেকবার বলেছি যে ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না, পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বর্তমান অবয়বে যে বাংলাদেশ সেটা আমরা পেতাম না। একদম সরল অঙ্কের মতো বিষয়গুলো। এবং এই বিষয়ে আমাদের বিদুষী বিদগ্ধ রাইটার ফয়জুন্নেসা আহাদ প্রয়াত, তিনি 4টে ইনস্টলমেন্টে উইকলি হলিডেতে প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এই প্রবন্ধটি লিখবার কারণেই সম্ভবত তাকে জীবন দিতে হয়েছে। গুলশানে তার বাড়িতে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল, এবং সেটার কোনো বিচার আচার টিল টু ডেট আমার জানা মতে হয়নি। শিরোনাম ছিল ইয়াল্টা অ্যান্ড আফটারম্যাথ। সেখানে তিনি জাস্টিফাই করেছেন যে কেন বিষয়টাকে এরকমভাবে মনে করেন, এবং সেই তাগিদ থেকেই ইসরায়েল মহান স্বাধীনতা যুদ্ধের সময় যখন আমাদের প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পিএস ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী তিনি ড্রাফট করেছিলেন সেই চিঠিটা, এবং প্রয়াত খন্দকার মোশতাক ক্ল্যারিয়ন একটা ওপেন কল দিয়েছিলেন টু অল দ্য গভর্নমেন্টস অ্যান্ড স্টেটস, যাতে নতুন সরকার এবং রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে সেই যে আহ্বানটি সেটাতে একমাত্র সাড়া দিয়েছিল ইসরায়েল। 29শে এপ্রিল 1971 সনে তারা স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয়, এবং এটি পাকিস্তানের জন্য খুব হ্যান্ডি ছিল। তারা বলবার চেষ্টা করছিলেন তখন যে বাংলাদেশ আন্দোলনটা বেসিক্যালি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একটা মানে দূরবর্তী চিন্তার ফসল, এবং এটি একটি ইহুদি ষড়যন্ত্র কোঠান করল। তো সেই ঘেট টোপে যাতে বাংলাদেশ এই আন্দোলন মুক্ত না পড়ে, সেই চিন্তা থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী ধাত্রী মাতার ভূমিকা পালন করেছিলেন সেই সময়, তিনি যথেষ্ট কশনারি একটা অবস্থান নেন। এবং সেই সময় ইসরায়েলে বসবাসকারী শিক্ষা গ্রহণরত স্কুলের কলেজের ছেলেমেয়েরা তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে এবং পুরনো কাপড় চোপড় সংগ্রহ করে আমাদের যারা উদ্বাস্তু হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গ, পার্বত্য ত্রিপুরা এবং মেঘালয়ে, সেখানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে লিচেস্টাইন নামে ছোট একটি মিউনিসিপ্যালিটি আছে ইউরোপে, সেই থার্ড কান্ট্রির মাধ্যমে যখন
অস্ত্রশস্ত্র গোলাবারুদ পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়, কিছু কনসাইনমেন্ট এসে পৌঁছায়, তখন ইন্দিরা গান্ধী সরকার এখানটায় জ্যোতি টানেন। তাদের মনে হয়েছে যে মার্কিনীদের পরম মিত্র ইসরায়েল বি টিম হিসেবে ঢুকে পড়ে না, বায়োফ্রার মতো একটা পরিস্থিতি তৈরি করে, সে কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই লিগেসি কিন্তু আমরা এখনও বহন করছি, একটা ইননুয়েন্ডো কাজ করছে, ইসরায়েল বিরোধী একটা চেতনা আমাদের অনেকের মধ্যে বিরাজমান। যদিও আব্রাহামিক অ্যাকর্ডের অধীনে ওআইসিভুক্ত প্রচুর সদস্য রাষ্ট্র ইতিমধ্যে নর্মালাইজ করেছে তাদের রিলেশন। আপনার ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় ইজিপ্ট বলুন, পরবর্তীতে জর্ডান বলুন, তারপর মরক্কো বলুন, বা আমাদের সার্কভুক্ত দেশ 100% মুসলিম আপনার মলডিভ আইল্যান্ডস, তারাও কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নর্মালাইজ করেছে। তো ফলে আমরা আমাদের বহু কষ্ট করতে হয়েছে আমাদের ইন্টারন্যাশনাল মান অর্জনের জন্য ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এই প্রত্যয়টি বিযুক্ত করতে। এখন এই যে নতুন যে সংকটটা, তার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা তার মিত্ররা বলুন রক সলিড সাপোর্ট প্রদান করছেন ইসরায়েলের যে স্ট্যান্ড তার প্রতি। কারণ ইসরায়েলের প্যারেনিয়াল যে প্রবলেমটা, সেটা হচ্ছে তারা সর্বসময় আপনার অস্তিত্ব সংকটে ভুগছেন। এবং মজা হচ্ছে দে আর দ্য অনলি ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট। আমরা পছন্দ করি বা না করি, বহুদলীয় গণতন্ত্র সেখানে আছে। এবং এই যে সম্মিলিত প্রয়াস, সেটার কারণে গ্যারান্টর হিসেবে আপনার প্রথমত বেলফোর ডিক্লারেশন ব্রিটেনের, তারপর তাদের মিত্র কমনওয়েলথ হেরিটেজ আছে যুক্তরাষ্ট্রের, এই যে রক সলিড সাপোর্টটা সেটা প্রয়োজন হয় এবং সেটা এখনও তারা দেখিয়ে যাচ্ছেন। আর মিডল ইস্টের সম্প্রতি চীন এবং পুটিনের রাশা, তারা কিন্তু তাদের মতো করে এক্সার্ট করবার চেষ্টা করছেন। ভুলে গেলে চলবে না, এই কবছর আগে ইসরায়েলে অবস্থিত চীনের যে দূতাবাস, সেখানে চীনের রাষ্ট্রদূতকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এটা একটা রহস্যজনক ঘটনা, সেটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড চীনাদের এই ধরনের ভূমিকা পালন করতে। সো আপনি মনে করছেন না যে বাংলাদেশের ইলেকশন থেকে ফোকাসটা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের এখানে ভ্যালু ফর মানি সেই পার্সপেক্টিভ থেকে আমি বলছি। সো পারভীন এফ চৌধুরী, আপনি কি দেখেন আসলে সামনের দিনগুলো কি দেখেন? এই প্রশ্নটা আপনি একটু আগে যে আমার স্যারকে করলেন, মোল্লা সাহেবকে, আমি এটা একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি দেখেন আমেরিকার পলিসি চেঞ্জ হবে কেন? বিকজ সাউথ এশিয়ার পলিসি হ্যাজ দেয়ার পলিসি চেঞ্জ হবে না, বাট ফোকাসটা একটু এখন যত একটা ফোকাসটা যতই হোক, দে হ্যাভ দেয়ার ম্যান পাওয়ার, দে হ্যাভ দেয়ার ম্যান পাওয়ার ফর সাউথ এশিয়া, ফর বাংলাদেশ, আলাদা টিম, আলাদা। হ্যাঁ, তারপরে দে হ্যাভ দেয়ার ম্যান পাওয়ার ফর ইসরায়েল অ্যান্ড কি বলে প্যালেস্টিনিয়ান। হ্যাঁ, এটা একটা ঘটনা যেটা থেকে বরঞ্চ ইউক্রেন ওয়ারকে ইম্প্যাক্ট করবে। দ্য পিপল ওয়ার ভিউইং Ukraine war as lots of countries and people we were with the Ukraine, but since Mr. Zelensky just said the Palestinians are the terrorist group, so I think এটা থেকে কিন্তু তার পপুলারিটিটা অনেকটা কমে আসবে পার্সেন্টেজ, because people will take a কি বলবো, they will hold themselves what he is saying. The same situation is prevailing Ukraine and Russia, and the more কি বলবো মানে সিরিয়াস সিচুয়েশন বিটুইন ইসরায়েল অ্যান্ড কি বলে প্যালেস্টিনিয়ান, তাই না? প্যালেস্টিনিয়ান দে আর রিফিউজ ইন দেয়ার ওন ল্যান্ড, তারা নিজেরাই তো নিজেদের ল্যান্ডে রিফিউজ, তাই না? আর হ্যাঁ, এটা সত্যি, আমরা বাচ্চা মারা গেছে হামাসের অ্যাটাকে, আমি এটাকে এনকারেজ করি না, কিন্তু স্টিল একটা জরিপ আছে 2002 সাল থেকে আপ টু 10th October 2023 পর্যন্ত ইসরায়েল 2300 প্যালেস্টিনিয়ান চিলড্রেনকে মেরেছে। তো তারা কি তাদের সাথে যুদ্ধ করতে গেছিল? তারা তো যুদ্ধ করতে যায় নাই। তারা আমি এই কথা বলার মানে না যে আমি হামাসের গতকালকের অ্যাটাকের যে বাচ্চা নিহত হয়েছে ওটাকে সাপোর্ট করছি, কিন্তু জাস্ট একটা কথা থাকে না, দিস পিকচার অ্যান্ড দ্য আদার ওয়ে ইজ দ্যাট পিকচার। সো এটা তো সমাধান করতে হবে এবং দুই স্টেট তো ইসরায়েলকে মানতে হবে। এটা না মেনে কি দুই স্টেট মানার ব্যাপারে বা ফিলিস্তিনিদের খুব একটা আগ্রহ নেই? আগ্রহ নাই না না, মানে তারাও প্যালেস্টিনিয়ানরা যে একটা স্টেট চাচ্ছে এরকম তারা তো পারছে না। সো এখন একটা জায়গায় তারা এই দুই স্টেট, মানে এটা ভালো সলিউশন হতো যদি দুই পক্ষ এটা মেনে নিত, কিন্তু দুই পক্ষেরই আসলে এই জায়গায় প্যালেস্টিনিয়ানরা কিছুটা মেনেছে আমি যতটুকু তাদের কথাবার্তা, এবং আমাদের যে মোহাম্মদ বিন সালমান উনি তো এটাই করতে যাচ্ছিলেন,
আমি তো যতটুকু মানে যতটুকু আমার মনে হয়, মানে মনে হওয়া কথাটা বলা ঠিক না, বা যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি, মোহাম্মদ বিন সালমান যে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছিলেন ওই যে ইসরায়েলের সাথে, মানে অন দ্য স্টেট অফ টু স্টেট থাকতেই হবে, আর গাজা থেকে তাদেরকে সরে আসতে হবে, আল আকসা মস্কটা প্যালেস্টাইনিয়ানদেরকে দিতে হবে, এটা করতে হবে, এটা অ্যাকর্ডিং টু ইনফরমেশন তাই বলে। বাট এখন বাংলাদেশের ইলেকশন কে সামনে রেখে আপনি কি দেখেন সিনারিওটা? দেখেন আমাদের জন্য এক্সটার্নাল প্রেসার বলি, অভ্যন্তরীণ বাস্তবতা বলি, সব মিলিয়ে দুই পক্ষের অবস্থান বলি, সময় তো খুব বেশি নেই। একটা জিনিস কি জানেন জিল্লুর ভাই, খালি আওয়ামী লীগ আর বিএনপি কি দেশের মালিক? আমি আপনি যাব কোথায়? আমরা কোথায়? আমাদের কি কিছু সে নাই? only they will decide their our fate. আমাদের কথা, আপনার কথা, আমার কথা কে শুনবে? হ্যাঁ, তারা একটা স্টেক হোল্ডার, the stakeholder of the politics. হ্যাঁ, তারা তাদের 33%, ওনাদের 34% কি আছে ওনারা দাবি করেন, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার যতক্ষণ ইলেকশন হবে না ততক্ষণ আমরা বুঝতে পারবো না এখন নতুন স্ট্র্যাটেজিতে কার কতটুকু স্টেক আছে। সো ইট হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং আমি অন্তত আমার এই গত 32 বছরের কাজের ইয়েতে, মানে এক্সপিরিয়েন্সে, আমি মনে করি না যে কোনো সরকারের আন্ডারে একটা নিউট্রাল ইলেকশন হতে পারে, যে যত কিছুই বলুক। আমি এটা মনে করি না। আমি মনে করি একজন নিউট্রাল তো কেউ হয় না, তার মধ্যেও একটা নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ইলেকশন কমিশনও নিউট্রাল হতে হবে। মানে কালেকটিভ এফোর্ট অফ অল দ্য ইনস্টিটিউশন, দেন উই ক্যান মেক গুড ইলেকশন, একটা ফ্রি ইলেকশন, অ্যাকসেপ্টেবল কন্ডিশন। 100% না হলেও 80% হোক, ওটাও তো অ্যাকসেপ্টেবল, তাই না? ওইটা হইতেই হবে। ওটা না হলে আমাদের দেশটা কোথায় চলে যাবে বলেন? আমরা কোথায় আছি? এটা কি আমাদের কি নিজের এখন চিন্তা করার কি বয়স হয়ে গেছেন? আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ছেলেমেয়েরা এখন ডিসাইড করা উচিত, তাই না? হ্যাঁ, এটা হতেই হবে। এবং এটা কিভাবে হতে হবে, এটা যারা ক্ষমতায় আছে ওনাদেরকে হয়তো আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটার জন্য এগিয়ে আসতে হবে। ওনার হোল হার্টেড সাপোর্ট দরকার আমাদের, যে টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড লেভেল প্লেইং ফিল্ড অ্যান্ড ভোটিং লিস্ট, যে আমাদের ভোটার লিস্ট এটা কিভাবে হয়েছে ওটাকেও কিন্তু আবার রিশাফল করতে হয় কিনা, ইটস নিড টু বি কি বলবো চেকড, তাই না? ভোটার লিস্ট, তারপর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। খালি একটা সরকার বদলাই আরেকজন হয়ে গেল তাও তো সে কন্ডাক্ট করতে পারবে না ইলেকশন, পারবে না, অনেক কিছু আছে। সো ইটস এ লং ওয়ে, বাট আমাদের মাইন্ডসেট যদি সবাই সম্মিলিতভাবে একখানে হই, ডেফিনেটলি উই ক্যান ডু আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইনক্লুসিভ অফ অল স্টেক হোল্ডার্স। দেখুন, বিগত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি 53 বছরের, যত রকমের সংকট এসছে সে সবই কিন্তু আমরা উতরে গেছি। আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন এবং বর্তমান যে ইম্পাসে সেটা উত্তরণ ঘটিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা গ্যারান্টি প্রয়োজন। ইটস এ মাস্ট। সেটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, এনশিওর করা যাবে, মাথার উপর আমব্রেলা হিসেবে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই বলতেই থাকবেন তাল গাছ আমার, সেখান থেকে সরবেন না। আর সেই অবস্থান থেকে না সরলে পরে বর্তমানে মানে কত প্রপোর্শনের মানুষ কনফিডেন্স রাখছেন নির্দিষ্ট দলের প্রতি, সেটা কিন্তু অবগত হওয়া যাবে না। এবং সেটা নির্মোহভাবে হতে হলে আমাদের আপা যে কথাগুলো বললেন, যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন হবে, ডিলিমিটেশনটা প্রপারভাবে হয়েছে কি না, যায় নাকি এখানে জেরিম্যান্ডারিং ঝুঁকি দিচ্ছে, সে বিষয়গুলো আমাদের দেখতে হবে। ভোটার রোল যেটা, সেটা গোস্ট ভোটার আছে কি না সেটাও পরিপূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে এই বিষয়গুলো নিয়ে আপনার লং টার্ম এবং শর্ট টার্ম ইলেকশন অবজারভার ডেপ্লয়মেন্ট ইজ এ মাস্ট। তা না হলে আপনার ওই যে সেফটি, সেফগার্ড এবং গ্যারান্টি, সেটা অন দ্য গ্রাউন্ড নিশ্চিত করা যাবে না। বিজনেস অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেখেছি, যে অভিযোগটা রাতের ভোটের কথা বলা হয়, সেটা পরিবর্তন করার জন্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যুষে তারা ব্যালট পেপার হাজির করবেন। ফাইন, দুপুরবেলা যদি কাণ্ডটা হয়,
কে রুখবে তা? আবার আপনার আমাদের মাননীয় সাবেক নির্বাচন কমিশনার জাভেদ আলী মহোদয় যখন ব্রিগেডিয়ার জেনারেল 1 স্টার ফর্মার জেনারেল, তাকে যখন মানে প্রশ্ন করা হলো যে কমিশনের তো মেরুদণ্ড থাকতে হবে, তিনি শান হয়ে দাঁড়িয়ে বললেন, দেখুন আমার মেরুদণ্ড সদা আছে। তো এই রকমের উত্তর তো আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রকৃত অর্থে মেরুদণ্ড সম্পন্ন এবং প্রফেশনালি কম্পিটেন্ট ভাবে কাজ করছেন। শুধুমাত্র প্রফেশনাল কম্পিটেন্ট হলে চলবে না, ডেমনস্ট্রেটেড হতে হবে। সেটি আমরা দেখবার অপেক্ষায়। ইলেকশন কমিশনকে সেরকম দেখেন আপনি এখন পর্যন্ত? তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তারা সবাই কৃতবিদ্য মানুষ, যে যার প্রফেশনে এক্সেল করেছেন। ফর দ্যাম অল অফ দ্যাম সেকেন্ড ক্যারিয়ার। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সচেষ্ট, তিনি অন রেকর্ড তারা সবাই সমস্বরে বলেছেন দায়িত্ব নেওয়ার পরপরই তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত তারা সচেষ্ট থাকবেন যাতে সবাইকে নিয়ে নির্বাচনটি করা যায়। এখনও সময় আছে। তারা আমাদের ডক্টর এটিএম শামসুল হুদার মতো একটা ধনুর্ভঙ্গ পণ নিয়ে বসতে পারেন। ইটস জাস্ট এ সাজেশন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের চেয়ারম্যান তৎকালীন এবং পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল হোপফুল হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী সেনেটর জন ম্যাককেইন 48 ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন। এসে আপনার তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর এটিএম শামসুল হুদার সঙ্গে বৈঠক করেছিলেন। এবং শামসুল হুদা মহোদয় বলেছিলেন যে জরুরি অবস্থা বহাল রেখে এবং কোনো অবস্থায় 30শে ডিসেম্বর বিয়ন্ড যদি নির্বাচন হয় আমি সেটা প্রিজাইড ওভার করবো না, প্রয়োজনে পদত্যাগ করবো। এই যে অনানুষ্ঠানিক হুমকিটা দিয়েছিলেন, অন দ্য বেসিস অফ দ্যাট এবং যে ওয়েটেজটা আন্তর্জাতিক গ্যারান্টিটা আমাদের সেনেটর জন ম্যাককেইন প্রদান করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাতে কাজ হয়েছিল। আমরা একটা সবার কাছে ন্যূনতম গ্রহণযোগ্য নবম সংসদ নির্বাচন উপহার পেয়েছিলাম। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস পারভিন চৌধুরী এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা শোনাবার জন্য। দর্শক, কথা হচ্ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না, কেমন হবে, কার অধীনে হবে। আমার অতিথিরা এক বাক্যে বলেছেন যে বাংলাদেশের সামনে আসলে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেটা হতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে, এবং সেটি তাদের বক্তব্য। এর বাইরে যে নির্বাচন হবে সেটি দেশের মানুষ তো অ্যাকসেপ্ট করবে না, বহির্বিশ্ব এবার সেই নির্বাচন গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে না এবং যেটি আসলে বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দেবে এবং সেই চিত্রটা কী হতে পারে সেটি একটা ধারণা দেবার চেষ্টা করেছেন। অতীতে কি হয়েছিল এই ক্ষেত্রে, এই আন্দোলন যখন যারা করেছেন, আজকে ক্ষমতাসীনরা যখন অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন তখনকার চিত্রগুলো কি, সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে মনস্তত্ত্বে পরিবর্তন করা আনা দরকার আমাদের রাজনৈতিকদের। তারা যদি মাইন্ডসেটে পরিবর্তন আনেন তাহলে আসলে অনেক কাজ সহজ হয়ে যাবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।